মুভির শুরুতেই ঘন জঙ্গলের মধ্যে থাকা একটি পুরনো বাড়ি দেখা যায়। হঠাৎ করে সেই পুরনো বাড়ি থেকে একটি ছেলে জানালা ভেঙে বাইরে লাফিয়ে পড়ে। সে কোনোভাবে সেখান থেকে উঠে পেছনের দিকে না তাকিয়ে সোজা সামনের জঙ্গলের দিকে ছুটে যায়। এর মধ্যে পেছন থেকে দেখা যায় বাড়ি থেকে একটি ডাইনি মহিলা বেরিয়ে আসছে। সে বাইরে এসে সেখানে পড়ে থাকা একটা বন্দুক হাতে তুলে নেয়, যেটা কিনা সেই ছেলেটির হাত থেকে পড়ে গিয়েছিল। আর অদ্ভুতভাবে সেখানে পড়ে থাকা একটি রক্তমাখা কাচের টুকরা চাটতে শুরু করে। অন্যদিকে সেই ছেলেটিকে দেখা যায় সে ভয় হোঁচট খেতে খেতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে দৌড়ানোর সময় সে একটি খাম বের করে দ্রুত তার ব্যাগের মধ্যে লুকিয়ে ফেলে, যেটা দেখে মনে হচ্ছিল হয়তোবা এটা তার কাছে কোনো মূল্যবান জিনিস। এছাড়া সে বারবার তার ব্যাগে হাত বোলাচ্ছিল, এমন মনে হচ্ছিল যেন ওই ব্যাগে কিছু রয়েছে। তবে এরই মধ্যে ছেলেটার সামনে সেই ডাইনিটা চলে আসে। এসেই সে এক নিমিষের মধ্যেই ছেলেটার আত্মাকে শুষে নেয়। এতে করে ছেলেটি সেখানে জীবন্ত এক লাশে রূপান্তরিত হয়ে যায়। এরপর গভীর রাতে সেই ছেলেটি রাস্তার মাঝখানে দেখা যায়, আর এই ছেলেটির নাম হলো রনি হার্লো। দেখা যায় সে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কারণ তার শরীরে তো কোনো আত্মাই নেই। তবে একজন পুলিশ অফিসার তাকে দেখে মনে করে হয়তো সে শক খেয়েছে, তাই সে দ্রুত রনির ফ্যামিলিকে খবর দেয় এবং তার বাড়ি পৌঁছে দেয়। এদিকে সেই ডাইনিকে দেখা যায় সে ভাবে যে সে আর এই শহরে থাকবে না, কারণ এখানে আর কোনো বাচ্চা নেই। সে এবার এমন একটা শহরে যাওয়ার প্ল্যান করে যেখানে অনেক বাচ্চা আছে, যাতে করে সে তাদের আত্মাকে শুষে নিতে পারে। এরপর ডাইনি তার গাড়িতে উঠে পড়ে আর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অন্য কোনো শহরের উদ্দেশ্যে। এরপর সে একটা নতুন শহর এসে পৌঁছায়। সে দেখতে পায় সেই শহরে অনেক বাচ্চা রয়েছে, তাই সে সেই শহরে থাকার জন্য একটি পুরনো বাড়িতে গিয়ে ওঠে। এরপর সেন কাট হয়ে নোয়া নামের একজন ছেলেকে দেখা যায়। জানা যায় নোয়া একজন রাইটার হতে চায়, যাতে করে সে আর্টিকেল লিখতে পারে। দেখা যায় নোয়ার বাবা একজন সাংবাদিক ছিল, তবে সে মারা গিয়েছে। আর এখন নোয়াও সবসময় তার বাবার মতোই একজন জার্নালিস্ট হওয়ার স্বপ্ন দেখছে। নোয়ার মা নোয়াকে অনেক আদর যত্নে বড় করে তোলে। নোয়ার বাবা মারা যাওয়ার পর সে তাদের বাড়িটিকে পেইং গেস্ট বানিয়ে ফেলেছিল, যেখানে যে কেউ ইচ্ছে মতো সে ঘর ভাড়া নিতে পারত। দেখা যায় নোয়া একটি আর্টিকেল লিখে সেটা একজন এডিটরের কাছে দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়ে, কারণ আজকে তার সঙ্গে নোয়ার দেখা করার কথা ছিল। এদিকে নোয়ার মায়ের কাছে একজন পেইং গেস্ট এসে হাজির হয়। জানা যায় তার নাম হলো মিস হার্সেন। সে কিছুদিনের জন্য একটি রুম ভাড়া নিতে চাইছিল, তবে মিস হার্সেনের পোশাক ছিল একেবারে ডাইনিদের মতোই, তাই তার এমন পোশাক দেখে নোয়ার মা বেশ চমকে যায়। এদিকে নোয়াকে দেখা যায় সে সোজা অফিসে আসে সেই এডিটরের কাছে, কিন্তু তার আর্টিকেল পড়ে এডিটর জানায় এটা একেবারেই ভালো হয়নি, তাই সে সরাসরি এই আর্টিকেল ছাপানোর জন্য না করে দেয়। এতে করে নোয়া ভীষণ হতাশ হয়ে পড়ে। এরপর সে সোজা মাঠে গিয়ে বেসবল খেলতে শুরু করে দেয়। সেখানে নোয়ার বেস্ট ফ্রেন্ড ছিল যার নাম বেন, তবে ইউজেন আর সামি নামের তার আরও দুইটা বন্ধু ছিল। নোয়া বেসবল খেলায় অনেক ভালো ছিল, তাই শেষের দিকে নোয়া একটা ভালো ব্যাটিং করে তার টিমকে জিতিয়ে দেয়। এরপর খেলা শেষ করে বাড়ি ফেরার পথে একটি অদ্ভুত বাড়ি দেখে সেটা নিয়ে কথা বলতে শুরু করে। আর সেই বাড়িতে শুধুমাত্র একজন বৃদ্ধ থাকত। তারা বলাবলি করছিল যে তারা শুনেছিল যে ওই লোকটাই নাকি তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলেছিল, এমনকি সে নাকি সেই লাশগুলো নিজের বাড়ির বাগানেই পুঁতে রেখেছে। তবে ওই বৃদ্ধকে কেউ বাড়ির বাইরে বের হতে দেখতে পায়নি। এবার তারা চার বন্ধু ঠিক করে যে তারা এই বৃদ্ধর বাড়িতে লুকিয়ে ঢুকবে আর দেখবে ওই বাড়ির মধ্যে কি এমন লুকিয়ে আছে। এরপর তারা চারজন লুকিয়ে সেই বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তারা দেখতে পায় সেই বৃদ্ধ কিছু একটা করছিল, তাই তারা পেছন থেকে ঘরের মধ্যে ঢুকে যায়। এরই মধ্যে ওরা বুঝতে পারে বৃদ্ধ লোকটা এই দিকেই আসছে, তাই ওরা চারজন দ্রুত একটা টেবিলের নিচে গিয়ে লুকিয়ে পড়ে। তবে সেই লোকটা তাদেরকে দেখে ফেলেছিল, তাই ওরা চারজন ভয় সেখান থেকে পালাতে থাকে। তবে তাড়াহুড়ায় নোয়া তার ব্যাগটা ওই বাড়িতে ফেলে এসেছিল, কিন্তু এখন সেটা ফেরত পাওয়ার কোনো উপায় নেই। এরপর রাতের বেলা নোয়া তার ডায়েরিতে সেই বৃদ্ধ লোকটির নাম লিখে রাখে। সে আসলে ওই লোকটার পরিবারের লোকদের নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটা নিয়ে আর্টিকেল লেখার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে সেখানে নোয়ার বন্ধু বেন নোয়ার জন্য একটা বেসবল ক্যাপ নিয়ে চলে আসে। নিজের বন্ধুর কাছ থেকে এই উপহারটি পেয়ে নোয়া ভীষণ খুশি হয়ে যায়। এরপর বেন জানায় সে আজ রাতে তার গার্লফ্রেন্ডের সঙ্গে গিয়ে দেখা করবে, আর তারা দুজনে সমুদ্রের পানিতে নামবে। এরপর রাতের বেলা দেখা যায় বেন তার গার্লফ্রেন্ডের সঙ্গে বসে কথা বলছে। তারা দুজন সেখানে বেশ সুন্দর সময় কাটাচ্ছিল। এর মধ্যে তারা নিজেদের কাপড় খুলে সমুদ্রের পানিতে নেমে মজা করতে শুরু করে। তবে এরই মধ্যে তারা খেয়াল করে সামনের ব্রিজের উপর হুডি পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে। আর দেখা যায় এ আর কেউ নয়, এ হলো সেই ডাইনি মহিলাটা। সে বলে বাচ্চারা এত রাতে পানিতে নামা একেবারেই ভালো না। এই কথা বলে সে পানিতে ঝাঁপ দিয়ে দেয়। এইসব দেখে বেন ও তার গার্লফ্রেন্ড ভীষণ ভয় পেয়ে যায়। তারা দুজন সেখান থেকে পালাতে যাবে, ঠিক সেই মুহূর্তেই ডাইনি বেনকে ধরে পানির নিচে নিয়ে যায় আর তার আত্মাটিকে শুষে নেয়। বেনের গার্লফ্রেন্ডের চোখে শুধুমাত্র এক আলোর ঝলকানি আসছিল, কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে আসলে কি হচ্ছে। সে ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এদিকে পরদিন সকাল হতেই নোয়া তার বাড়ির সামনে তার ব্যাগটা পড়ে থাকতে দেখতে পায়। সে বুঝে যায় সেই বৃদ্ধটা তার ব্যাগটা ফিরিয়ে দিয়ে গেছে। সে ব্যাগ খুলে সেখানে লোকটার দেওয়া সেই বই দেখতে পায়।
আর এবার নোয়া বুঝে যায় লোকটার নামে যেসব কথা রটানো হয়েছে সেগুলো সত্যি নয়, সে নিতান্তই একজন ভালো মানুষ। এরপর নোয়া বেনের সঙ্গে দেখা করার জন্য তার বাড়িতে যায়, কারণ সে বেনের থেকে জানতে চাইছিল যে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে কেমন সময় কাটালো। তবে সে বাড়ির পাশে দেখতে পায় সেখানে পুলিশের লোক দাঁড়িয়ে আছে, আর বেনের মা একজন পুলিশ অফিসারের সঙ্গে বেশ কিছু কথা বলছে। নোয়া লুকিয়ে সেগুলো শোনার চেষ্টা করে। বেনের মা বলে বেনের কি যেন হয়ে গেছে, সে একেবারে চুপচাপ হয়ে গেছে এবং কোনো কথাই বলছে না। নোয়া দ্রুত বেনের কাছে চলে আসে, কিন্তু বেন কোনো কথাই বলছিল না, কারণ তার শরীরে তো এখন কোনো আত্মাই নেই। এরপর সে সোজা বেনের গার্লফ্রেন্ডের কাছে চলে যায়। সে নোয়াকে সব ঘটনা খুলে বলে, কিন্তু নোয়া এইসব শুনে বলে এসব ভুল কথা, ডাইনি বলতে কিছুই হয় না। এই কথা শুনে মেয়েটি বলে, আমি তো ভালো করেই জানতাম কেউই আমার কোনো কথাই বিশ্বাস করবে না, এমনকি তুমিও না। এরপর নোয়া সোজা সেই জায়গায় চলে যায় যেখানে গতকাল রাতে বেন এসেছিল। সে ওখানে একটা কাপড় দেখতে পায়, এরই মধ্যে সেখানে মিস হার্সনকে দেখতে পাওয়া যায়। সে নোয়াকে হাত নেড়ে হাই বলে, নোয়াও হাই জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর নোয়া সেই বৃদ্ধ লোকটির বাড়িতে চলে যায় তার সঙ্গে দেখা করতে। সেখানে যেতেই সেই লোকটা নোয়াকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করতে এসেছো? নোয়া বলে, আমি আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছি। এই কথায় লোকটা জানায় তার নাম হলো জিন, আর সে একজন ডিটেকটিভ ছিল, তবে এখন সে তার কাছ থেকে অবসর নিয়েছে। এ কথা শুনে নোয়া এবার তার কাছে একটি কেস সলভ করার জন্য সাহায্য চায়। নোয়া তাকে জানায় তার বন্ধু বেনের সঙ্গে অদ্ভুত কিছু হয়েছে, সে এখন কোনো কথাই বলছে না, তার মতে এসব কিছু ডাইনির কাজ। এ কথা শুনে জিন এসব বিশ্বাস না করে জানায় সে এই বিষয়ে কোনো সাহায্যই করতে পারবে না। এরপর রাত হলে নোয়ার মা নোয়াকে জানায় রাতের বেলা মিস হার্সনের ক্ষুধা লাগতে পারে, তাই এই খাবারগুলো তার দরজার সামনে রেখে এসো, তবে তার দরজা আবার খুলতে যেও না। তাই সে তার মায়ের কথা মতো খাবার রেখে সেখান থেকে ফিরতেই যাবে, তখনই তার কানে অদ্ভুত সব মন্ত্রের আওয়াজ ভেসে আসে। সে তখন একটা স্টিলের চাকুর সাহায্যে প্রতিফলিত ঘটিয়ে ভেতরে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে মিস হার্সন এসে পড়ে। নোয়া ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে জিনকে দেখা যায় সে নিজের বাড়িতে বসে আছে। সে বসে বসে তার ছেলের ভিডিও দেখছিল, কারণ অনেক বছর আগেই তার ছেলে নিখোঁজ হয়ে গিয়েছিল। তবে তারপর সে অনেক চেষ্টা করেও তার ছেলেকে আর খুঁজে পায়নি। সে তার ছেলের কথা মনে করে সেই ভিডিও দেখছিল। এরই মধ্যে সে নিউজে বেনের ব্যাপারে এই আর্টিকেল দেখতে পায়, আর এটা দেখে সন্দেহ হয় এটার মধ্যে অবশ্যই কোনো গোলমাল রয়েছে। পরদিন যখন নোয়া সেখানে বেসবল খেলছিল, তখন জিন সেখানে গিয়ে নোয়াকে দেখে বলে সে সাহায্য করতে রাজি আছে। এরপর তারা দুজন মিলে বেনের কাছে যায়। জিন সেখানে গিয়ে বেনের সামনে হাত নাড়ে, কিন্তু এতেও সে কোনো ধরনের সাড়া দিচ্ছিল না, এমনকি সে বেনের গায়ে কোনো ধরনের আঘাতের নিশানাও খুঁজে পায় না। জিন মনে করে এইসব কোনো ডাইনির কাজ নয়, হয়তো বেন কোনো মানসিক সমস্যার মধ্যে আছে, তাই কোনো কথা বলছে না। অন্যদিকে রাতের বেলা মিস হার্সন একটা ছোট্ট মেয়ের কাছে এসে বলে, তুমি তো একটা ভালো মেয়ে। তবে নোয়া সেখানে আসতেই দেখা যায় মিস হার্সন উদা হয়ে গেছে, আর সেই মেয়েটা অদ্ভুতভাবে শুধু ভালো মেয়ের মতো কথা বলছিল। এসব দেখে নোয়া ও তার মা ভীষণ অবাক হয়ে যায়। পরদিন নোয়ার বন্ধু ইউজিন আর শ্যাম তার বাড়িতে আসলে সে তাদেরকেও ঘটনাটা জানায়, কিন্তু তারা দুজনেই এই ডাইনির ব্যাপারটা বিশ্বাস করতে পারছিল না। অন্যদিকে বাচ্চাদের একটা ক্যাম্প দেখানো হয়, সেখানে ফ্র্যাঙ্ক নামের একটি ছেলেকে একটি মেয়ে আকর্ষণ করার চেষ্টা করছিল। এরপর সে ফ্র্যাঙ্ককে নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যায়। ফ্র্যাঙ্ক জানায় আশেপাশে ল্যান্ডমাইন রয়েছে, তাই তাদেরকে খুব সাবধানে থাকতে হবে। তবে দেখা যায় মেয়েটি ফ্র্যাঙ্ককে ভোলানোর চেষ্টা করতে থাকে, আর আসলে এই মেয়েটাই ছিল সেই ডাইনি। সে এই মেয়ের রূপ নিয়ে ফ্র্যাঙ্কের জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে তার আত্মাকে শুষে নেয়। তবে এর পরপরই ফ্র্যাঙ্কের পা সেখানে থাকা একটা মাইনের উপর পড়তেই এক ভয়ানক বিস্ফোরণ ঘটে। এদিকে জিনকে দেখা যায়, সে টিভিতে খবরে আবারও এই একই ধরনের ঘটনা দেখতে পায়। সে দেখতে পায় ফ্র্যাঙ্কও একেবারে বেনের মতোই হয়ে গেছে, কোনো ধরনের কথাবার্তা বলছে না। এবার জিনেরও বিশ্বাস হতে শুরু করে এর পেছনে অবশ্যই কোনো অদ্ভুত রহস্য আছে। এরপর সে নোয়াকে কল করে এই দুর্ঘটনাস্থলে ডেকে আনে। তারা দুজন মিলে জায়গাটা তদন্ত করতে শুরু করে দেয়। সেখানে তারা বিস্ফোরণের চিহ্ন দেখতে পায়। হঠাৎ নোয়া সেখানে একটা অদ্ভুত ঝাড়ু আর একটা বিশাল কালো কাপড় দেখতে পায়। কাপড়টি দেখতে ঠিক সেই কাপড়ের মতোই ছিল যেটা নোয়া সমুদ্রের ধারে খুঁজে পেয়েছিল। এবার জিনও বুঝে যায় এসব সত্যি কোনো ডাইনির কাজ। এরপর জিনকে নিয়ে নোয়া তার বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারা সবাই মিলে ঠিক করে যে করেই হোক তারা ওই ডাইনিটাকে ধরবে। জিন জানায় আগেরবার ডাইনিরা নাকি শিশুদের মাংস খেত, যাতে তারা নিজেদের সৌন্দর্য ধরে রাখতে পারে। তারা কালো ঝাড়ুর উপর চড়ে বসত আর সবসময় কালো পোশাক পরত। তবে এই ডাইনিটা তেমন নয়, এ বাচ্চাদেরকে মেরে ফেলে না, শুধু তার আত্মাকে শুষে নেয়, যার ফলে বাচ্চারা বেঁচে থাকলেও একেবারে প্রাণহীন হয়ে যায়। তাদের মধ্যে কোনো অনুভূতি থাকে না, তারা জীবন্ত লাশে পরিণত হয়। সবাই মিলে প্ল্যান করতে থাকে যে কিভাবে ডাইনিটাকে ধরা যায়। সেই রাতে নোয়া তার টেলিস্কোপের সাহায্যে বাইরে তাকালে হঠাৎ করেই তার চোখের সামনে মিস হার্সনকে দেখতে পায়। সে নোয়ার দিকেই তাকিয়েছিল। এটা দেখেই তার মনে সন্দেহ তৈরি হয়। সে ভাবে হয়তো মিস হার্সনই সেই ডাইনি। এরপর মিস হার্সন ঘর থেকে বেরোতেই নোয়া লুকিয়ে তার রুমে ঢোকে। সেখানে ঢুকে সে সেই কালো কাপড় দেখতে পায় যেটা ডাইনি পরেছিল। এইসব দেখে নোয়া নিশ্চিত হয়ে যায় যে মিস হার্সনই ডাইনি। এরই মধ্যে সেই হার্সন সেখানে চলে আসায় নোয়া লুকিয়ে পড়ে এবং সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়।
পরদিন সকালে মিস হাসন কাজের জন্য বাড়ি থেকে বের হলে নোয়া ও তার বন্ধুরা তার পিছু নেয়। দেখা যায় মিস হাসন একটা অডিটোরিয়ামে যায় এবং সেখানকার ব্যাকেজ ডেজে থাকা একটা বাচ্চাকে ধরতে যায়। এটা দেখে নোয়া তাকে ঠেলে ফেলে দেয় আর দ্রুত তার গায়ে পবিত্র পানি ছিটিয়ে দেয়, কিন্তু কিছুতেই তার কোনো প্রভাব পড়ছিল না। মিস হাসন রেগে গিয়ে বলে, এসব কি হচ্ছে? নোয়া চিৎকার করে বলে ওঠে, আপনি ডাইনি। তখন মিস হাসন জানায় যে সে বাচ্চাদের নিয়েই কাজ করে এবং সেখানে এসেছিল এই নতুন বই লঞ্চ করার জন্য। অনেক বাচ্চার অভিভাবকদের সামনে এমনভাবে অপমানিত হওয়ায় সে ভীষণ ক্ষেপে যায়। সে দ্রুত সেখান থেকে বেরিয়ে সোজা নোয়াদের বাড়িতে চলে আসে। এসবের কারণে নোয়ার মায়ের অনেক টাকার ক্ষতি হয়ে যায়। তাই সে নোয়াকে দেখে রেগে গিয়ে বলে, এখনই আমার চোখের সামনে থেকে দূরে সরে যাও। মায়ের এমন কথায় নোয়া কষ্ট পায় এবং সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। সে সোজা জেনের বাড়িতে চলে আসে। জেন বুঝতে পারে নোয়ার সাথে খারাপ কিছু হয়েছে। সে নোয়াকে চা খেতে দেয় এবং পাশাপাশি তার অতীতের কথা বলতে শুরু করে। সে জানায় তার বিয়ের পর একটি ছেলে হয়েছিল। একদিন সে তার ছেলেকে নিয়ে ঘুরতে গিয়েছিল, কিন্তু হঠাৎ করে তার গাড়িটার টায়ার ফেটে যায়। সে টায়ার বদলাতেই গাড়ি থেকে নামলে সেই সুযোগে একজন লোক এসে তার ছেলেকে তুলে নিয়ে যায়। এরপর থেকে আজ পর্যন্ত সে আর তার ছেলেকে খুঁজে পায়নি। সে আরও জানায় তার ছেলে থাকলে এখন 40 বছর বয়স হতো। তার কথা শুনে নোয়া বেশ কষ্ট পায়। সে জিনকে বলে, আপনি দয়া করে নিজেকে আর একা ভাববেন না, এখন থেকে আমি আপনার সাথে আছি। এরপর জিন নোয়াকে তার রিসার্চ বোর্ড দেখায়। সেখানে সে বছরের পর বছর নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চাদের তথ্য জোগাড় করছিল। সে জানায় তাদের শহরের মতো অন্য সব শহরেও একইভাবে অনেক বাচ্চা নিখোঁজ হয়ে যাওয়ার খবর পেয়েছে। তবে তাদের শহরের বাচ্চারা দিন দিন জীবন্ত লাশে পরিণত হচ্ছে। তাই আগে আমাদের খুঁজে বের করতে হবে ওই ডাইনিটা এখন কোথায় আছে, আর কোনোভাবে ডাইনিটাকে খুঁজে পেলেই ওটাকে ধ্বংস করা সম্ভব হবে। আর এর জন্য প্রথমে আমাদের এই শহরের সবাইকে সতর্ক করতে হবে। আর তার জন্য আমাদের একজন এডিটরের সাহায্য লাগবে, যাতে করে এই খবরটা পুরো শহরেই পত্রিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর তারা প্ল্যান করে যে আগেই তারা এই খবরটা ছাপিয়ে পাবলিশ করে দেবে। এদিকে সেই ডাইনিটাকে দেখা যায় সে এখন অন্য একজন বাচ্চার আত্মাকে ধরার জন্য তার গাড়ি নিয়ে বেরিয়েছে। রাস্তার পাশে সে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায় যে ভ্যানে করে জুস বিক্রি করছিল। সে জুস কেনার নাম করে বেরিয়ে সেই মেয়েটির আত্মা কেড়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জিন ও নোয়া অফিসে যায় ইন্সপেক্টর ও এডিটরের কাছে সাহায্যের জন্য, কিন্তু এডিটর সোজা জানিয়ে দেয় যে এমন ধরনের হাস্যকর কোনো খবর তার পত্রিকায় ছাপাবে না। তবে জেন তাকে বোঝানোর চেষ্টা করে যে সত্যি এই শহরে একটা ডাইনের আক্রমণ ঘটেছে, আর সে বাচ্চাদের আত্মাকে তার শরীর থেকে কেড়ে নিয়ে তাদেরকে জীবন্ত লাশে পরিণত করছে। তাই দ্রুত এই খবর ছাপানো দরকার। তবে এসব শুনে ইন্সপেক্টর ও এডিটর হাসতে হাসতে বলে, এসব কিভাবে করা যায়? আর এসব শুনে জিন বুঝে যায় এদের দিয়ে কাজ হবে না। তাই সে বলে, আসলে নোয়া তো একজন বাচ্চা, আর হয়তো সেও নিজের কল্পনা থেকে বানিয়ে এসব কিছু বলেছে। তবে এই কথায় নোয়ার মন খারাপ হয়ে যায় আর সে ওখান থেকে বেরিয়ে যায়। এরপর সে বাইরে এসে তার বাকি দুই বন্ধু ইউজিন ও শ্যামের কাছে চলে আসে আর তাদের কাছে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার পাশে আছো? কিন্তু ওরা দুজনেই তাকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে দেয় আর বলে, তুই তো একজন রাইটার হবি, তার জন্য এইসব গালগল্প বলার কি দরকার? আমাদের এখানে কোনো ডাইনি নেই। তাদের এমন কথায় নোয়া হতাশ হয়ে পড়ে। এরপর সে সমুদ্রের পাশে এসে রাগে আর কষ্টে তার রিসার্চ পেপারগুলো পানিতে ফেলে দেয়। নোয়া ডিসাইড করে যে কেউ যখন তার কোনো কথার গুরুত্ব দিচ্ছে না, তাই সে এগুলো নিয়ে কাজ করবে না। তাই সে পরদিন আবারও বেসবল খেলতে যায়। সে দেখতে পায় বেন খেলার জন্য এসেছে। সে শুধু ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। সে একটাও শট মারতে পারছিল না, যেন তার শরীরে কোনো আত্মা নেই। এসব দেখে আম্পায়ার বেনকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? কিন্তু বেন কিছুই বলতে পারে না, সে একেবারেই চুপচাপ ছিল। এরপর সন্ধ্যা হলে দেখা যায় ইউজেন সাইকেল করে বাড়ি ফিরছে। তবে ঠিক সেই সময় হঠাৎ করেই সেই ডাইনি এসে ইউজেনের পিছু নেয়। ইউজেন সেই গাড়িটা থেকে নিজেকে বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করে। এর কিছুক্ষণ পর নোয়া সেখান দিয়ে যাওয়ার পথে ইউজেনের সাইকেল পড়ে থাকতে দেখতে পায়। সে বুঝে যায় যে হয়তো ওই ডাইনি এবার ইউজেনকেই তার শিকার বানিয়েছে। এরই মধ্যে নোয়া সেখানে লাল রঙের পায়ের ছাপ দেখতে পায় আর সেটা সামনের জঙ্গলের দিকে এগিয়ে গেছে। এরপর সে ওই চিহ্ন ধরে কিছুটা সামনে এগোতেই একটা জায়গায় ইউজেনকে দেখতে পায়। দেখা যায় সে ভয়ে কাঁপছে। এরই মধ্যে তারা দেখতে পায় সেই ডাইনিটা তাদের সামনে দাঁড়িয়ে আছে। সেই ডাইনিটা নোয়াকে বলে, তোমার একটাই বাজে স্বভাব যে তুমি সব কাজে নিজের নাক গলাতে আসো। এই কথা শুনে তারা দুজন সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু একটা সময় ইউজেন নোয়াকে ধাক্কা মেরে ফেলে দেয় আর বলে, এইসব তোর জন্যই হয়েছে। তুই আগ বাড়িয়ে এইসব বিষয়ে নাক গলাতে কেন গিয়েছিলে? এই কথা বলে সে নোয়াকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে নোয়া লক্ষ্য করে যে তার জুতো সেই লাল রং লেগে আছে, যেটা ডাইনির জায়গায় ছিল। এরই মধ্যে আসার পথে নোয়া লক্ষ্য করে সেই ডাইনিটা তার গাড়ি নিয়ে নোয়াকে ফলো করছে। এতে নোয়া ভয় পেয়ে সোজা জিনের বাড়িতে চলে আসে। তবে জিন বাইরে গিয়ে কোনো গাড়ি সেখানে দেখতে পায় না। নোয়া জিনকে আজকের ঘটনা সবকিছু খুলে বলে। জিনও এখানে নোয়ার কাছে ক্ষমা চায় আজকে এডিটরের সামনে সেই মিথ্যে কথা বলার জন্য। তবে সে আরও বলে, এখন আমাদের দুজনকেই এই ডাইনিকে ধরতে হবে। এটা বলে জিন তার করা রিসার্চ নোয়াকে দেখায়। সে নোয়াকে বলে, আমি অনেকদিন ধরেই নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চাদেরকে নিয়ে তদন্ত করে আসছি, আর এদের মধ্যে একটা অদ্ভুত মিল খুঁজে পেয়েছি।
সে জানায় এমনই একটা ছেলে কিছুদিন আগে নিখোঁজ হয়েছিল, কিন্তু রহস্যময়ভাবে কিছুদিন পরে আবার বাচ্চাটি ফিরে আসে। আর সেই বাচ্চাটার নাম হলো রনি। আর এই ছবিতে দেখা যায় এ হলো সেই ছেলেটা যাকে আমরা মুভি শুরুতেই দেখেছিলাম। সে জানায় রনি কোনোভাবে সেদিন ওই ডাইনির হাত থেকে বেঁচে আসতে পারছিল, তবে সে ফিরে আসলেও তার অবস্থা একেবারে বেনের মতোই ছিল। সে ঠিক একইভাবে জীবন্ত লাশের মতো ছিল। তার মানে ওই ডাইনিটা তখন সেই শহরে ছিল। এরপর সে আমাদের শহরে চলে এসেছে আর এক এক করে এখানকার বাচ্চাদের আত্মা শুষে নিচ্ছে। জিন জানায় এখন তাদের রনির বাড়িতে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। এই কথা শুনে নোয়া বলে তাহলে আপনি আপনার স্ত্রীকে দেখে আসুন। তবে জিন জানায় তাদের ছেলে হারিয়ে যাওয়ার পর তার স্ত্রী শব্দ জিনের উপরে দিয়েছিল। ছেলে হারানো শোকে এবং রাগে সে তাদের সম্পর্ক ভেঙে জিনের কাছ থেকে চলে গিয়েছিল, আর সেই থেকেই জিন একাই থাকে। এরপর নোয়া বাড়িতে ফিরে আসে। সেখানে নোয়ার মা নোয়াকে তার বাবার কিছু পুরনো জিনিস বের করে দেখায় এবং বলে তোমাকেও ঠিক তোমার বাবার মতোই একজন ভালো সাংবাদিক হয়ে উঠতে হবে, আর সেটা তুমি অবশ্যই পারবে। এ কথা শুনে নোয়া ইমোশনাল হয়ে তার মাকে জড়িয়ে ধরে। এদিকে সেই ডাইনিটাও বুঝতে পারে যে জিন আর নোয়াই তার রাস্তার একমাত্র বাধা, তাই সে সরাসরি জিনের উপরে হামলা করতে আসে। দেখা যায় অদ্ভুতভাবে জিনের বাড়ির টিভি একা একাই অন হচ্ছে আর বন্ধ হচ্ছে। যেখানে তার ছেলে কাঁদছিল আর বলছিল বাবা তুমি কেন আমাকে বাঁচাতে পারলে না। এইসব দেখে জিন ইমোশনাল হয়ে কান্নায় ভেঙে পড়ে। এরপর ডাইনি সেখান থেকে চলে যায় এবং সোজা নোয়ার বাড়ির বাইরে আসে। হঠাৎ করে নোয়ার ঘরের লাইটগুলো বন্ধ হয়ে যায়। সে টর্চ লাইট জ্বালিয়ে দেখতে পায় তার টাইপরাইটার একা একাই কাজ করছে, যেখান থেকে এক ভয়ানক আওয়াজ ভেসে আসছিল। সেখান থেকে নোয়ার জন্য একটা হুমকি বার্তা টাইপ হয়ে বেরিয়ে আসে, যেখানে বাচ্চাদের আত্মা খেয়ে ফেলার হুমকি দেওয়া ছিল। এইসব দেখে নোয়াও বেশ ভালো করে বুঝে যায় যে এসব ডাইনির কাজ এবং সে নোয়াকে সতর্ক করছে। নোয়া না থামলে সে নোয়াকে শেষ করে ফেলবে। পরদিন সকালে জিন রনির বাড়িতে চলে যায়। সে রনির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু রনি একেবারেই অদ্ভুত এক জীবন্ত লাশের মতো বসেছিল। তাই জিন রনির ঘরের জিনিসপত্র খোঁজাখুঁজি করতে থাকে এবং এক পর্যায়ে সে একটা সূত্র খুঁজে পায়। সে একটি ব্যাগের মধ্যে একটা চাবি পায় আর একটা তালাবদ্ধ বক্স পায়। চাবি দিয়ে বক্সটা খুলতে সে চমকে যায়। দেখা যায় সেই বক্সে কতগুলো রিসার্চ পেপার রয়েছে, সেই সাথে কিছু ছবি আর সিলভার বুলেট। এসব দেখে জিনের বুঝতে বাকি থাকে না যে রনি সেই দিন ওই ডাইনিকে মারতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে নিজেই ডাইনির শিকারে পরিণত হয়ে যায়। জিন আরও দেখতে পায় যে রনি ওই ডাইনির আসল পরিচয় খুঁজে বের করে ফেলেছিল। যাওয়ার পথে জিনের মাথায় একটা ভাবনা চলে আসে। সে রনির রিসার্চ পেপারগুলো খুলে বুঝতে পারে যে নিখোঁজ হয়ে যাওয়া সব বাচ্চাই ছিল নিজ নিজ শহরের বেসবল টিমের মেম্বার। এমনকি তারা সবাই একই আম্পায়ারের অধীনে খেলত, আর এটাই ছিল এই কেসের একমাত্র বড় মিল। এটা জানতে পেরে জিন তো একেবারে শকড হয়ে যায়। জিনের বুঝতে বাকি থাকে না যে এই আম্পায়াররাই হলো আসল ডাইনি। সে এই আম্পায়ারের রূপ নিয়ে সবসময় বাচ্চাদের আশেপাশেই থাকতো এবং সুযোগ পেলেই তাদের আত্মা ছিনিয়ে নিত। অন্যদিকে নোয়াকে দেখা যায় সে যখন খেলতে যায় তখন সে হঠাৎ করেই আম্পায়ারের পায়ের দিকে তাকালে খেয়াল করে তার জুতোয় ঠিক একই লাল রং লেগে আছে, যেটা সেদিন ডাইনির জুতোয় দেখেছিল। এরপর নোয়া আরও ভালো করে খেয়াল করলে দেখতে পায় ওই আম্পায়ারের হাতে ঠিক একই রকমের পোড়া দাগ রয়েছে, যেটা কিনা সেই ডাইনির হাতেই ছিল। এবার সে নিশ্চিত হয়ে যায় যে এইসবের পিছনে সেই রয়েছে। ম্যাচ শেষ না হতেই নোয়া তার বন্ধুদের সাথে নিয়ে আম্পায়ারের ঘরে ঢোকে। সেখানে গিয়ে তারা দেখতে পায় অনেক নিখোঁজ হয়ে যাওয়া বাচ্চার জিনিসপত্র। নোয়ার বন্ধুরা প্রমাণ হিসেবে ভিডিওগুলো করতে থাকে। এরই মধ্যে সেখানে ডাইনি চলে আসে এবং তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। সেখানেই তারা তিনজন জ্ঞান হারিয়ে ফেলে। তাদের জ্ঞান ফেলে তারা দেখতে পায় ডাইনি তাদেরকে বেঁধে রেখেছে। শেষে তাদেরকে বলে আমি তোমাদের মারতে চাইনি, আগে আমি বাচ্চাদের মাংস খেয়ে নিতাম, কিন্তু পরে আমি আরও ভালো উপায় বের করেছি, এতে করে বাচ্চাদের শরীর বেঁচে থাকে, কিন্তু আত্মাটুকু আমি খেয়ে নেই। তবে আজকে যখন তোমরা নিজে থেকে এখানে এসেছ তাহলে তোমাদের দিয়ে ছোপ বানিয়ে খাওয়া যাক। এইসব শুনে তারা তিনজন ভয় কাঁপতে শুরু করে। এরই মধ্যে ডাইনি নোয়াকে টেনে নিয়ে যায় কাটার জন্য, আর এই সুযোগে ইউজিন আর শ্যাম তাদের বাঁধন খুলে ফেলে এবং নোয়াকে বাঁচানোর জন্য দৌড়ে আসে। এরই মধ্যে সেই ডাইনি নিজের আসল রূপ ধারণ করে। ডাইনির এমন ভয়ানক রূপ দেখে তারা তিনজন ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে তাদের হাত থেকে লাইটারটা ছিটকে যাওয়ার কারণে সেখানে আগুন ধরে যায়। আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়তে শুরু করলে ডাইনি আরও বেশি রেগে যায় এবং তাদেরকে মারার জন্য ছুরি নিয়ে তাড়া করে। ঠিক সেই মুহূর্তে সেখানে জিন এসে পৌঁছায়। সে এসে ডাইনিকে সিলভার বুলেট দিয়ে গুলি করে। ডাইনির শরীরে গুলি লাগতেই তার শরীর থেকে উজ্জ্বল আলোর মতো কিছু একটা বেরিয়ে যায়, যা ছিল বাচ্চাদের আত্মা। এসব দেখে জিন বুঝে যায় যে এই সিলভার বুলেট সত্যি ডাইনিকে মারতে পারে, আর কোনোভাবে এই ডাইনিকে মারতে পারলে সব বাচ্চাদের আত্মাগুলো মুক্ত হয়ে যাবে এবং বাচ্চারা আবার আগের মতো হয়ে যাবে। কিন্তু এরই মধ্যে ডাইনি উঠে সেই আলোগুলোকে নিজের দিকে ঢুকিয়ে নেয় আর আবারও রেগে তাদের দিকে তেড়ে আসে। তবে নোয়ার দুজন বন্ধু প্রাণীয়ে সেখান থেকে পালিয়ে যায়। নোয়া আর জিন ডাইনিকে মারার জন্য বেসমেন্টে চলে আসে। এরই মধ্যে হঠাৎ করে ডাইনি এসে নোয়াকে ধরে ফেলে এবং তার গলা চেপে ধরে শরীর থেকে আত্মাটাকে বের করার চেষ্টা করে। নোয়াকে এভাবে শেষ হতে দেখে জিন দ্রুত সেখানে চলে আসে এবং তার বন্দুকটা রিলোড করে নেয়। সে রূপার গুলির সাহায্যে ডাইনির বুকে ঝাঁঝরা করে দেয়। এতে করে দেখতে দেখতে ডাইনির শরীর থেকে অসংখ্য আলো বেরিয়ে আসতে শুরু করে। এগুলোই ছিল সব বাচ্চাদের আত্মা,
যেগুলোকে এতদিন এই ডাইনি নিজের শরীরের মধ্যে বন্দি রেখেছিল। দেখা যায় ডাইনির শরীর আগুনে পড়ে যাওয়ায় সেখানেই শেষ হয়ে যায়। আর এরই সাথে শহরের সব বাচ্চারা এই আত্মা খেকো ডাইনি থেকে বেঁচে যায়। সেই আত্মাগুলো বাতাসের চারদিকে ছড়িয়ে পড়ে এবং এক এক করে বাচ্চাদের দেহের মধ্যে ঢুকে পড়ে। দেখা যায় অদ্ভুতভাবে স্থির হয়ে যাওয়া সব বাচ্চারা আগের মতো হয়ে যায়। এমন মনে হচ্ছিল যেন তারা ঘুম থেকে মাত্র উঠে বসেছে। তবে এদিকে দেখা যায় ডাইনির বাড়িতে আগুন লাগার ফলে তাদের ক্যামেরাটা পুড়ে গিয়েছিল। এর মানে এখন তাদের হাতে আর কোনো প্রমাণ নেই। তবে তারা নিজেরাও এখন আর কাউকে এই বিষয়ে জানাতে চায় না। পরদিন সকালে দেখা যায় নোয়া তার টাইপরাইটারের সাহায্যে জিনের জন্য একটা লেখা লিখতে শুরু করে। সেখানে সে জিনের ব্যাপারে সব ভালো ভালো তথ্য লেখে। কিভাবে জিন শহরের সেবা করত, মানুষকে ভালোবাসত এবং কিভাবে সে বাচ্চাদের জীবন বাঁচিয়েছিল। এরপর সেই আর্টিকেল এডিটরকে দেখালে সে ভীষণ পছন্দ করে এবং নিউজপেপারে ফ্রন্ট পেজে ছাপিয়ে দেয়। এদিকে জিন এই নিউজটা পড়ে অনেক ইমোশনাল হয়ে পড়ে। নোয়া তার কাছে আসলে জিন জানায় সে এত বছর পর তার স্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছে। জিনের এই কথা শুনে নোয়া বেশ খুশি হয়ে যায়, কারণ সেও চাইছিল জিন যেন আবারও তার জীবনটাকে ভালো করে শুরু করতে পারে। এরপর নোয়া বেসবল খেলতে মাঠে আসে। সে দেখতে পায় তার বন্ধু বেন এসেছে এবং সে আগের মতো প্রাণবন্ত হয়ে খেলা শুরু করে দিয়েছে। আর শেষে সে একটা চমৎকার শটের মাধ্যমে টিমকে জিতিয়ে নেয়। এটা দেখে বেন ও বাকিরা ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে জিনকে দেখা যায় সে তার স্ত্রীর সঙ্গে এসে দেখা করেছে এবং তারা সব দূরত্ব ভুলে আবারও একসঙ্গে জীবন কাটানোর জন্য সিদ্ধান্ত নেয়। আর এরই সাথে সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কি এরকমের রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার মুভি দেখতে পছন্দ করেন তাও কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে।